আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকি। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহিল আমান আজমি। তো আপনি কখন বুঝতে পারলেন যে আপনি আমি মুক্ত? যখন জুলাই মাসের মাঝামাঝি আমি খেয়াল করলাম ট্রেনের আওয়াজ খুব কম হচ্ছে। তো আমি তো 5 বছর পর পর নির্বাচন হিসাব করছি। 14 জানুয়ারিতে হয়েছে, তাহলে হয় 19শে জানুয়ারিতে হবে অথবা 18 ডিসেম্বরে হবে। ঠিক একই রকমভাবে হয় 30শে ডিসেম্বরে হবে অথবা 24শে জানুয়ারিতে হবে। তো আমি ভাবলাম যে হয়তো আমেরিকাতে পরপর 3টে ইলেকশন হয়ে গেছে। তো আমাদের দেশে একটা রাজনৈতিক কালচারটা হলো লাগাতার হরতাল। আমার তখন ধারণা হচ্ছিল যে লাগাতার হরতাল হয়তো হচ্ছে, এই জন্য অনেক ফ্লাইট বাতিল হয়ে গেছে, তার জন্য একটা অস্থিরতা হচ্ছে, রাজনৈতিক অস্থিরতা। মনে মনে একটু আশা যাচ্ছিল এবং তাহাজ্জুদ করে দোয়া করছিলাম, আল্লাহ এটা যদি এই হয় তাহলে যেরকম মুক্তির ওসিলা হয়। মুক্তি পুরো সারা বন্দি জীবনে আমি তাহাজ্জুদ করে দোয়া করেছি, কিন্তু তখন একটু মনে আশা হলো আর কি। এর আগে তো মাঝে মাঝে মনে হতো যেন প্রশান্ত মহাসাগরের মধ্যে ডিঙ্গি নৌকার মধ্যে পড়ে আছি, দুনিয়া অন্ধকারের মতো মনে হতো। তো কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, কোনো কথা বলে না। আমি তো বুঝি না, মনের মধ্যে আশা নিরাশা দুশ্চিন্তা, আল্লাহ যদি ফল করে তাহলে কি মুক্তি দিবে, না আমাকে একদম ফল করার আগে আমাকে নিয়ে ক্রস ফায়ারে ফেলে দিবে, আমার লাশ গায়েব করে ফেলে মাটি চাপা দিয়ে সমুদ্র নিয়ে ফেলে দিবে, এই ধরনের নানা চিন্তা। মানে ওই সময় চিন্তার কোনো ডিসিপ্লিন থাকে না। আপনার কাছে ইনফরমেশনের কোনো সোর্স নাই? মানে দুনিয়া, আমার করোনা হয়েছে, কিন্তু করোনা যে কি জিনিস আমি বেরিয়ে এসে শুনেছি। আমি খালি দেখতাম যে আমার ওই সেলের মধ্যে আপনার ওই জানালা দরজা যেগুলো গ্রিল ট্রিল ছিল, ডেটল, আমি টয়লেটে গেলেই দেখতে ডেটলের গন্ধ করে। কেন? আপনার রুম পরিষ্কার করেছে, রুম পরিষ্কার তো সবসময় করে, এত গন্ধ দেখি না। তখন একজন বললো যে আপনি ওই জানালা দরজা এগুলো সব একটু ডেটলের, কেন না একটু বাইরে একটু ভাইরাস আছে, ভাইরাস। তখন আমি কিছু জানি না। তারপরে দেখি যে আমাকে ডাবল মাস্ক দিল এবং বলল 2টা করে পরবেন আপনি, একটা 2বার ব্যবহার করবেন না। আমাকে স্যানিটাইজার দিল, যাওয়ার আগে আপনি ওটা লাগিয়ে যাবেন, ওখানে গিয়ে আপনি সাবান দিয়ে হাত ধোবেন, টয়লেট ইউজ করার পর সাবান দিয়ে হাত ধোবেন, রুমে এসে আবার স্যানিটাইজার লাগাবেন। এত প্রিকশন কেন? আবার কয়েকদিন পরে দেখি যে প্রোটেক্টিভ পোস্টার পরে লোক আসা শুরু হলো। আমি বললাম কিছু একটা ভয়াবহ, কি এটা তো দুনিয়াতে নদীর নাই। এর আগে মনে আছে 2006 সালে একবার বার্ড ফ্লু ভাইরাস একটা এসেছিল, ওটা এত ভয়াবহ কিছু ছিল না। আমার বড় মেয়েরও তখন হয়েছিল, ওটা ছোঁয়াতে ছিল, এটা কোনো বুঝার কোনো। তো এইভাবে তো জুলাইয়ের মধ্যে আমি আশা নিরাশা দুশ্চিন্তা একটা মিশ্র ফিলিং আর কি। রাত্রেবেলা আল্লাহ কাছে তখন আরো বেশি গান দিই, আরো দোয়া করি, আল্লাহ এটা যদি এই যে পতন হয়, তুমি তাদের পতন দো, ফ্যাসিবাদের মুক্তি দাও জাতিকে, আমাকে মুক্তি দাও। আর আচ্ছা যদি না হয়, ওরা যদি একটা খুব হার্ড লাইনে যায়, তাহলে তো দেশের মানুষজন কি হয়ে যাচ্ছে, একটা দেশে সম্পূর্ণ অনিশ্চয়তা। তো 5 তারিখে আমি রাতে খেতে বসছি 9:30-10টা। আমি সাধারণত 9:30-10টা খেতাম, খেতে তো পারতাম না, পেট ভরে খাওয়া জিনিস কি জিনিস, তৃপ্তি করে খাওয়া জিনিস। আমি 6 বছর 4 মাস একবেলা খেয়েছি, একবেলা খাইনি আমি। যদি সকালে নাস্তাও হালকাই খেতাম, নাস্তা খেলে দুপুরে খেতাম না, রাতে খেতাম, নাস্তা না খেলে দুপুরে খেতাম, রাতে খেতাম না, খাওয়ার রুচি হতো না। ডাক্তার আমাকে 2022-এর শেষের দিকে সম্ভবত বারবার বলছে যে আপনি এই বয়সে আপনি যদি খাবার না খান, আপনার ম্যাল নিউট্রিশন, আপনার আরো অসুখ বিসুখ বেশি হবে। এমনি দাঁত, চোখ, কান, স্কিন, আমার কিডনি ইনফেকশন হয়ে গেছিল, কিডনি একেবারে মানে ড্যামেজ হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। আমার ডেঙ্গু হয়েছে, করোনা তো পরের কথা বললাম, আরো নানা, পা ফুলে গিয়েছিল। তাও আমি ম্যাক্সিমাম প্রথম কয়েক মাস পরে পা ফুলে গেল, তারপরে একদম মুক্তির মাসখানেক আগে আমি দেখলাম ডাক্তারের পরামর্শে আমি এক চেয়ারে বসতাম, আর এক চেয়ারে পা উঠিয়ে দিয়ে আমি নামাজ পড়তাম। ডাক্তার যখন পা ঝুলিয়ে রাখবেন, এক পা ফুলতো। তারপর বলে এক পা ফুলে এটা কিডনির সমস্যা না, পরীক্ষা করে দেখা গেলো, এবং পরীক্ষা করে দেখানো প্রোটিন ডিফিসিয়েন্সি। আমি তো খেতাম না কিছু, প্রোটিন ডিফিসিয়েন্সি। মুক্তি 1 মাস আগে থেকে কেন যেন আমার মনে হলো, মাসখানেক এক দেখলে কেন বলতে পারবো না, মনে হলো যে আর কতদিন এভাবে নামাজ পড়বো, একটু দাঁড়িয়ে দিয়ে নামাজ পড়ার চেষ্টা করি। তো দাঁড়িয়ে থাকতে সমস্যা হতো না, কিন্তু বসতে পারতাম না, রুকু সেজদা মানে এখানে সব ক্র্যাম্প হয়ে যেত, একদম টাইট হয়ে গেছিল। আমি সেজদা দিতে পারতাম, কিন্তু সেজদা উঠে আর বসতে পারতাম না। তো কষ্ট করে করে আস্তে আস্তে একটু একটু বসার চেষ্টা করলাম, কষ্ট যতক্ষণ সহ্য করা যায় আস্তে আস্তে মানে বসার চেষ্টা করতে থাকলাম। এভাবে করতে করতে আলহামদুলিল্লাহ মুক্তির আখ্যান দিয়ে আমি দেখলাম যে মোটামুটি কিছুক্ষণ বসে থাকতে পারি।
তো আমি আল্লাহ শুকরিয়া করে আদায় করি যে আল্লাহ আমার মাথা হঠাৎ করে দিল যে আমি নাহলে বাইরে এসে যদি আমার পা উঠে নামাজ পড়তে হতো, তাতে আমি বলেছিলাম। যাই হোক, তো আমি 9:30 পৌনে 10টা হবে, খেতে বসছি। তো সিসি ক্যামেরা দিয়ে সুপারভাইজার যারা থাকে, একটা সার্জেন্ট লেভেলের সশস্ত্র বাহিনীর 3 বাহিনী, যে বেশিরভাগ আর্মি থাকে, নেভিরও ছিল। তো একজন এসে আমাকে বললো যে সুপারভাইজার, যে আপনার তাড়াতাড়ি খেয়ে নেন। কেন? আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমি অগস্ট মাসের 5 তারিখ রাতের কথা বলছি। ডাক্তারের কাছে নিয়ে যাবেন? আমি 8 বছর থেকে বলছি, আমার চোখ, কান, দাঁত, আমার এই দাঁতটা ভেঙে গেছে, আমি তো ফলস দাঁত লাগিয়েছি, সমস্ত শরীরে র্যাশ, চুলকানি, জ্বালা পোড়া, মশার কামড়ের দাগে একটা পায়ের মধ্যে আপনার চালনির মধ্যে ফুটা 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 হয়ে গেছিল। ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে আপনার এগুলি মিশে যায় না। তো ডাক্তার অগস্ট মাসের 1 তারিখ আমার ডাক্তার দেখে গেল, 2 তারিখ ব্লাড টেস্ট করলো, গতকালকে সন্ধ্যা, মানে 4 থেকে সন্ধ্যা আমাকে রিপোর্ট দিয়ে গেল আপনার সবকিছু ভালো আছে। তো আপনার এখন ডাক্তারের কাছে আমি 8 বছর যেতে চাই, যাই না, আর আজকে রাত 10টার সময় আমাকে আপনারা কোথায় নিয়ে যাবেন? না, আমাদের হুকুম হচ্ছে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, আরো তাড়াতাড়ি খেয়ে নেন। তখন তো আমার টেনশন আরো বেড়ে গেল, যে বাইরে কি হচ্ছে একটা সাসপিশন, আমার সন্দেহ, এখন বোধহয় আমাকে নিয়ে মেরেই ফেলবে। আমি বইয়ে এত বিস্তারিত লেখার সুযোগ পাইনি, এই কারণে যে আমার বইটা আমরা 1.5 মাসে লিখেছি, তো আমি মাত্র 5 দিন দিয়েছি এটা ছাপানোর জন্য। তো এই জন্য আমি শেষের দিকে আর এটা লেন্দি করতে পারিনি, ইনশাল্লাহ পরবর্তী সংস্করণে আশা করি করবো। আমার এই পেরেশানি শুরু হলো, তখনকার খাওয়া যায় নাকি, কোনোরকম একটু ইয়ে করলাম, এর মধ্যে আসলো, হাত চোখ বাঁধলো, মুখোশ পরালো, ঘুরে একটা মাইক্রোবাসে নিয়ে উঠালো, নিয়ে 1 মিনিট 1.5 মিনিট ড্রাইভ করে আবার একখানে গিয়ে থামলো, আর একখানে সেল। তো আমি 2020 ডিসেম্বর থেকে আমি টের পাচ্ছিলাম যে ওই কমপ্লেক্সে একটা মাল্টি স্টোর বিল্ডিং হচ্ছে। মাল্টি স্টোর বিল্ডিং এর যে পাইলিংস হয়, এগুলো আমি আবার দিন রাত পেতাম। এবং ওদের মধ্যে একজন জেনেছি যে এটা 20 তলা বিল্ডিং সম্ভবত হচ্ছে, 20 ডিসেম্বর এটা শুরু হয়েছে। তো নতুন জন একটা বিল্ডিং নিয়ে গেল, এবং ওখানে রুমের ঢুকলো, আমি দেখলাম যে নতুন কনস্ট্রাকশন। আমি বুঝলাম যে ওই বিল্ডিং এর নিচে মধ্যেই এটা, কোনো 1 তলার মধ্যেই নিয়ে গেলো, আগেও 1 তলাতে ছিল। ওখানে সেলের মধ্যে ঢুকালো। আমি বললাম যে আপনি বললেন আমাকে ডাক্তারখানায় নিয়ে যাবেন, কোথায় নিয়ে আসলেন? বলে থাকেন, আপনাকে নেওয়া হবে। রাত 10টার দিকে, এটা রাত 3টার দিকে হঠাৎ করে আসলো, চলেন আপনাকে এখন ডাক্তারের কাছে নিয়ে যাবো। রাত 3টায় কেন ডাক্তারের কাছে নেবেন আমাকে? তো আমার আগের ছিল ঘড়ি ছিল, এই ছিল ঘড়ি ছিল। রাত 3টার দিকে আমাকে কোথায় নিয়ে যাবেন? না, আপনি যেতে হবে, হাসপাতালে যাবেন আপনি। তো এবার নিয়ে গেলাম একটা অ্যাম্বুলেন্সের মধ্যে শোয়ালো। এবার শুয়ান, আগের বার মাইক্রোবাস নেই, এবার অ্যাম্বুলেন্স শোয়ালো। 3টা, 3:15 হবে। তো যাচ্ছি, রাতে শেষ হয় না, 3:30 হতে পারে। তো দেখি, আমি বললাম যে ঢাকা শহরের কোনো হাসপাতাল তো এত দূরে হওয়ার কথা না। এই প্রথম আমি তাদের ইঙ্গিত দিলাম যে আমি ঢাকায় আছি, যেটা বুঝতে পেরেছি আমি। একজন আমাকে একদিন বলেছে যে আপনি কোথায় আছেন জানেন? আমি বললাম আপনাকে জানার কোনো সুযোগ রেখেছেন? আমি টের পেতে দিইনি। আপনি কুমিল্লায় আছেন। তো আমি মনে মনে হাসি, বেটা তোমরা আমাকে এত বোকা পেয়েছ। বাংলা একটা কথা আছে, আত্মবর্ণন মতে জগৎ, মানুষ নিজের অন্তর দিয়ে দুনিয়াকে দেখে। তো ওই সার্জন সৈনিক এরা তো সব এসএসসি পাস, তারা ওদের লেভেলে আমাকেও চিন্তা করে আর কি। আমার যে অনেক কিছু হিসাব মিলিয়ে আমি বুঝে ফেলি, বুঝতে পারি, এটা তাদের চিন্তা নাই। যাই হোক, তবে এত দূরে তো কোনো হাসপাতাল হওয়ার কথা না। বলে থাকেন। এরপরে দেখলাম যে ভাঙ্গাচোরা রাস্তা, অনেকক্ষণ পর্যন্ত ঝাঁকুনি হচ্ছে। তো আমি বললাম ঢাকা শহরে কোনো রাস্তা ভাঙ্গাচোরা হওয়ার কথা না। তো ওখানে বলে আপনি থাকেন, নিয়ে যাওয়া হচ্ছে, আপনার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এই করে 6 তারিখ ভোর 6:15 আমি তো ভিতরে আতঙ্কিত হচ্ছি, এগুলি বলে একটু নিজের সাহস পাওয়ার চেষ্টা করছি। আর ভিতরে আতঙ্ক, এই বুঝে আমাকে কোনো খালের পাড়ে নিয়ে গুলি করে মেরে ফেলবে আমাকে। 7ই ডিসেম্বর 2016 জিজ্ঞাসাবাদ আমাকে বলেছিল। আমি বললাম আপনারা আমাকে এখানে রেখে মেরে ফেলবেন নাকি? তখন আমাকে বলছিল আপনাকে মেরে ফেলতে হলে তো আমরা বহু আগেই খালের পাড়ে নিয়ে গুলি করে মেরে ফেলতে পারতাম। আমার তখন ওগুলি কতক্ষণ মনে আসছে যে আমাকে কোথাও নিয়ে গুলি করে মেরে ফেলে দিবে। তখন মৃত্যু আবার চিন্তা আসতেছে, আবার মানে মিশ্র একটা ফিলিং। তো যখন গিয়ে এখানে নামালো, ওটা দেখলাম যে একটা সিঁড়ি দিয়ে দোতলার মতো সামান্য, এক স্ট্রিট সিঁড়ি, দোতলা সাধারণত উঠে আবার একটা স্ট্রিট সিঁড়ি, একটা দোতলা বিল্ডিং এর মতো, মানে যতগুলো স্টেপ তাতে দোতলার কম না আর কি, আরো বেশি হতে পারে। রুম নিয়ে দিলাম, এটাও রুমটা নতুন একটা, কোথায় আই ডোন্ট নো। ওখানে ভেন্টিলেটর দিয়ে বাইরে আলো দেখলাম, একটু গাছের পাতা দেখলাম। 6:15 বাজে, তখন 6 তারিখ সকাল। ওখানে নিয়ে পৌঁছালো আমাকে।
আনুমানিক তখন আনুমানিক না, ঘড়িতে দেখলাম 6:15 বাজে, দিনের আলো দেখতে পেলাম বাইরে। 6 অগস্ট গত বছর। তখন মনের মধ্যে একটু আসলে যে একটা রাত বাঁচা গেল। আবার কিছু বুঝতে পারছে না, অ্যাকচুয়ালি টোটালি পাজলড একটা অবস্থা, মাথায় নানা রকম এই সমস্ত সময় মানে দুশ্চিন্তাটাই বেশি আসে। 6 তারিখ দুপুরের নাগাদ আমাকে বললো যে আপনাকে আজকে রাতে মুক্তি দেওয়া হতে পারে। আমি তখনও আতঙ্কিত, মুক্তির কথা বলে নিয়ে গিয়ে মেরে ফেলবে। আবার ভাবছি যে হ্যাঁ, কিন্তু একটা তো ঘটেছে, নাহলে প্লেন আওয়াজ কম কেন, আমাকে তড়িঘড়ি করে সরালো কেন। এখন যখন হিসাব করে দেখি যে 5 তারিখ রাতে কর্নেল হাসিনুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির তারা সব গিয়ে কচু খেতে ডিজি ভাইয়ের সামনে চিৎকার চেঁচামেচি করছিল আমার কথা বলে। তো তারা রাতে ইমিডিয়েটলি আমাকে ওখান থেকে সরানোর কারণ হলো যে তারা যদি ঢুকে পড়ে, যেন তারা তো ওই আয়নাঘর ওটাকে চিনে, তারা নতুন বিল্ডিং এ তো থাকা, কনস্ট্রাকশন আন্ডার কনস্ট্রাকশন, ওখানে নিয়ে গেছে সন্দেহ করবে না, ওখানে গিয়ে খুলে যেন আমাকে না পায়। এখন আমাকে তারা ওইগুলো সরালো, এবং পরিস্থিতি যখন তারা চলে গেল তখন সময় সুযোগ বুঝে আমাকে বের করে নিয়ে গেলো এখান থেকে, যদি আবার পরের দিন আসে যেন না পায়। তো দুপুরে যখন বললো আপনাকে আজকে রাতে মুক্তি দেওয়া হতে পারে, তো আমি একটু আশা বললাম, আপনার হয়তো পরেন লুঙ্গি আর গেঞ্জি পরা, তো আপনার প্যান্টের সাইজ বলেন, শার্টের সাইজ বলেন, আমি বলতে পারবো না। দেখ তারা অনুমান করে নিয়ে আসলো, তো বলে পড়ে দেখেন আপনার গেলে হয় কিনা। মনের মধ্যে কত চিন্তা তখন, আল্লাহ আকবার। পড়ে দেখলাম হ্যাঁ ঠিক আছে আছে। তারপরে আমি বললাম আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিবেন তো? না, আপনাকে বাসা পর্যন্ত দেওয়া যাবে না। আর আবার ভয় হলো, কেন বাসা পর্যন্ত দেওয়া যাবে না কেন, কিছু সমস্যা আছে। আমি বললাম আমি দুর্বল, আমি হাঁটতে পারবো না, তো আমি তো খুব দুর্বল। ওটা ব্যবস্থা হবে, কিছুই বুঝতে পারছি না। রাতের দিকে এসে বললো যে কিছু সমস্যা আছে, আজকে রাতে আপনি ছাড়া যাচ্ছে না। আবার দুশ্চিন্তা, কি হলো, কি সমস্যা আপনার? খালি আমাকে কালকে রাত্রে একবার কথা বললেন, এখানে হাসপাতালে নেওয়ার কথা বললে এক রুমে নিয়ে গেলেন, ওখান থেকে আবার এখানে নিয়ে আসলেন, আবার এখন বলতেছেন মুক্তি দিবেন, আবার এখন বলতেছেন দেওয়া যাবে না, কি? তো তখন সে বললো যে বাইরে কিছু গন্ডগোল হচ্ছে। কি গন্ডগোল? তো সে ইচ্ছা করে বললো না মুখ ফুসে বলে জানি না, ছাত্ররা রাস্তাঘাট ব্লক করে আছে। ছাত্ররা রাস্তাঘাট ব্লক করে আছে কেন? এর আগের কোনো আন্দোলনে কিন্তু ছাত্ররা এভাবে রাস্তাঘাট ব্লক করেনি, তো আমার কোনো ধারণাই নাই কি হতে পারে। রাত 9টার দিকে এসে বললো যে আমাকে আপনি আজকে দেওয়া হবে না, আজকে বাইরের সমস্যা আছে। তো আবার আমি ভাবছি যে এইগুলো সব বলে আমাকে ধোকা দিয়ে রাত্রে হয়তো নিয়ে যাবে আমাকে। যাই খুব না 9টার দিকে বলেনি, আমার মনে হয় তাজ্জুদের সময় আমাকে বলেছে। যাই হোক, তারপর ওই রাতটা গেল। পরের দিন আবার দুপুরবেলা এসে বললো আজকে রাতে 9টায় আপনাকে মুক্তি দেওয়া হবে। 7 তারিখের কথা বলছি, 6 তারিখ চলে গেল। এখন আমি চিন্তা করি যে আরমান এবং মাইকেল চাকমাকে কিন্তু 6 তারিখ সকালে ছেড়ে দিয়েছে। আমাকে হয়তো 6 তারিখ সকালে ছেড়ে দিত যদি ডেমনস্ট্রেশনটা না হতো, ওই কচু খেতে গিয়ে কাছাকাছি না হতো, হয়তো ধারণা করি আর কি। ওটার কারণে আমাকে ঢাকা থেকে সরিয়ে নিয়েছে, এবং তারপরে তারা রাস্তাঘাট সবখানে ব্লক ট্লক দেখে তারা একটা সুযোগ খুঁজছে, এই জন্য আমাকে 2 দিন পরে আমি ছাড়া করি। 2 দিন পরে 6 তারিখ সকালে ছেড়েছে, আমাকে 7 তারিখ রাত 11:50 ছেড়েছে। তো দুপুরে আমাকে বললো যে আপনাকে আজকে মুক্তি দেবো, সকাল রাতে 9টার দিকে, আমরা 8টার দিকে খাবার দিয়ে দেবো, আপনি তাড়াতাড়ি খেয়ে নেবেন। তো সারাদিন তো আল্লাহ আল্লাহ করছে, কি হয় না হয়, কত দুশ্চিন্তা, মুক্তির কথা বলে মেরে ফেলবে, বাসায় কি অবস্থা। তখন একটু আশা যদিও আছে বাসায় মা আছে কিনা। এদিকে আমি বই লিখেছি যে আমি 2019-এর 28 জন আমার মা মারা যান। জুলাই মাসে মা কিনে অনেকগুলো স্বপ্ন দেখেছি, খারাপ স্বপ্ন, তখন আমার মনে হয়তো মা হয়তো নাই। বই লিখেছি আমি, আমার মাকে নিয়ে একটা চ্যাপ্টার লিখেছি। তো ওই সময় আমার মার কিনে স্বপ্ন দেখার পর আমার এত বিষণ্ণতা ছিল, 1 বছর 18 দিন আমি গোসল করিনি। একটা সুস্থ মানুষ চিন্তা করতে পারবে না, 1 বছর আমি কোনো গোসল করিনি। আমার হাতটা এভাবে উঠাতে ইচ্ছা করতো না, এই পর্যন্ত উঠলে এই পর্যন্ত উঠাতে ইচ্ছা করতো না, এত বিষণ্ণতা ছিল আমার। তো তখন চিন্তা আশা যদি মুক্তি দেয় বাসা যাই, আমাকে আছে, আমার নাই চিন্তা করতে আমার চোখ দিয়ে পানি আসে। বাসায় যাবো, মাকে দেখবো না, বাচ্চারা কত বড় হলো, কে কোথায় আছে কেমন আছে।
আমার স্ত্রী মাকে কেমনে সামাল দিচ্ছে, সংসার কেমনে সামাল দিচ্ছে, বাচ্চাদের কেমনে সামাল দিচ্ছে। যখন নিয়ে যায়, আমার ছোট মেয়ের বয়স 3 বছর 4 মাস, আর ছোট ছেলের বয়স 15 বছর। ওদের জন্য যে কত কান্না কেঁদেছি এটা বলা যাবে না। তো যাই হোক, 8টার সময় খাবার দিলো, 8টার সময় খাবার দিল। খাবার কে তখন হয়, আমি তো চিন্তা করতেছি এটাই আমার মাগরিবের নামাজ পড়াশোনা করছে, আল্লাহ এটা যদি আমার শেষ নামাজ হয়। প্রতি নামাজেই সন্ধ্যা প্রতিদিন রাতে আমি এটা বলতাম, আল্লাহ যদি শেষ নামাজ হয়, তাহলে ওদের হাতে যদি মৃত্যু হয়, আমার শহীদের মর্যাদা দিও। আমার লাশ যেন শিয়াল কুকুরের খাবার না হয়, আমার লাশ সম্মানের সাথে আমার পরিবারে পৌঁছে দিও। দোয়া করতাম। তো ওইগুলো ওই দিনও দোয়া করলাম। ঈশার নামাজের বক্ত হওয়ার সাথে ঈশার নামাজও পড়ে নিলাম। খাবার দিল, খাবার সামান্য কিছু খেলাম, খেতে পারলাম না। তারপরে ওরা আসলো, হাতে একটু হ্যান্ডকাপ, চোখ বাঁধা, মুখোশ পরে এবার নিয়ে একটা জিপে উঠালো। ওবার ওই দোতলা সমান সিঁড়িতে নেমে খুব কষ্ট হয়েছিল নামতে। চোখ হাত বাঁধা সিঁড়ি দিয়ে উঠা যত কঠিন, নামা আরো বেশি কঠিন, কারণ একটা স্টেপ মিস করলেই তো জি পড়ে যাওয়ার মতো একটা। আর দুর্বল আমি তখন, যদিও দুদিকে দুইজন ধরে রেখেছে। তো গাড়িতে একটা জিপে নিয়ে উঠালো এবং দুই পাশে দুইজন বসলো, সামনে দুইজন, একজন ড্রাইভ করছে আর একজন পাশে বসা। মানে কথাবার্তা থেকে বুঝলাম। তারপর যখন নামালো, চোখ টোকলো, তখন দেখলাম আর কি। তো রান্না করার পরে যে ড্রাইভ করছিল সে আমাকে প্রশ্ন করলো যে, আপনি তো কোরআন হাদিস অনেক পড়েছেন, আমরা দেখেছি। আমার রুমে 40টা বই ছিল, কোরআন হাদিস তাফসির টাফসির সব সহ অন্যান্য ইসলামী বই। আমাদের কিছু জ্ঞান দেন। আমি দেখলাম যদি মেরেই ফেলে তো মেরেই দিতে ফেলবে, আর সুযোগ যখন পেয়েছে ছাড়বে কেন। ওই 2.5 ঘন্টা ড্রাইভ করলে পুরো 2.5 ঘন্টা আমি ওয়াজ নসিহত করেছি কোরআন হাদিসের বিভিন্ন রেফারেন্স নিয়ে। এবং ওটা তো একটা একটা বড় অংশ ছিল যে জুলুম না করা, জুলুমের কি পরিণতি, জালিমদের কি পরিণতি, এই সমস্ত আমার মনে যা এসেছে কোরআন হাদিসের নলেজ থেকে 2.5 ঘন্টা একটা লেকচার দিয়েছি। তো 2.5 ঘন্টা তখন বুঝিনি, আনুমানিক 9টা 9:15 দিকে নিয়ে বেরিয়েছে আমাকে। 9:15 রুম থেকে বের করেছে, 9:15 গাড়ি স্টার্ট করেছে। যখন ছেড়েছে তখন আমি টাইম জিজ্ঞাসা করেছিলাম, তখন বললো 11:50 বাজে, 2.5 ঘন্টার মতো। তো এখানে দেখলাম গাড়িটা ইউ টার্ন। এখন বলছি যে ঢাকার দিক থেকে যমুনার দিয়ে গিয়ে এলেঙ্গা পার হয়ে ওখানে ইউ টার্ন নিয়ে ওখানে রাস্তা পাশে আমাকে নামালো। তো রাস্তায় যখন গাড়িটা থামলো ইউ টার্ন নিয়ে, তারপরে একজন আমাকে বললো যে, ও যে ড্রাইভিং সিটে বসা ছিল সে বললো যে, ওনার হাতের বাঁধনটা খুলে দাও, আপনার কষ্ট হচ্ছে, এই হাতের বাঁধনটা খুলে দাও। তারপরে তো একটু আগে আমি জিজ্ঞেস করলাম, আপনার ছেলে মেয়ে কয়জন, কতদিন দেখেন না, কার কত বয়স, তাদেরকে যদি দেখতে পান কেমন লাগবে। আমিও খুব ইমোশনাল কথাবার্তা বললাম তাদের সাথে। তারপরে ওই হাত খুলে দেওয়ার পরে যদি বললো যে, আপনাকে যদি এখন বলা হয় আপনি আপনার মুক্ত, আপনার কেমন লাগবে। আমি তো বিশ্বাস করছিলাম না তখন। আমি ভাবছিলাম যে ওই ক্রস ফায়ার এরকম হাতটা খুলে দিয়ে বলে যাও, পেছন দিয়ে গুলি করে মেরে ফেলে, আমি ওরকম ভাবছি। তারপরে বললাম যে, আপনি কি তামাশা করছেন আমার সাথে, এই শব্দটাই ব্যবহার করেছে। বলেন না, ঠিক আছে, ওনার মুখোশ খুলো, চোখ খুলো। তখন এটা বলে তখন বললাম যে, হ্যাঁ হয়তো সত্যি সত্যি। এই প্রথম আমি দুনিয়া দেখলাম, চোখ খুললো। আমার পাশে যে বসা ছিল সে নামলো, তখন আমাকে বললো যে, আপনি এখন মুক্ত, আপনি যেতে পারেন। আপনার এটা কোথায় নামালেন আমাকে? তো বলো যে 100 গজ 150 গজ দূরে। বলো যে ওই বাস স্ট্যান্ডে গেলে আপনি জায়গার নাম জানতে পারবেন, ঢাকা এইদিকে। আমি যখন ঢাকা কোন দিকে, বললো এইদিকে, মানে যমুনার ওখানে গিয়ে উল্টা ঘুরেছে, টাঙ্গাইলের দিকে দেখা, সামনে আর কি, গাড়ির সামনের দিকে, ঢাকা এইদিকে, ওই সামনে বাস স্ট্যান্ডে জানতে পারবেন আপনি। সময় জিজ্ঞাসা করলাম, বলে 11:50। তো নামালো আমাকে। ওখানে রাস্তা কনস্ট্রাকশন কাজ হচ্ছিল, মাটি এবড়ো থেবড়ো। মাটিতে নেমে আমার যে কি আবেগ, উত্তেজনা, উৎকণ্ঠা, উল্লাস, মানে যত রকম শব্দ পারেন আর কি। আমি প্রথমে আকাশের দিকে তাকে চিৎকার করে, একেবারে যত জোরে চিৎকার করে, আল্লাহ 8 বছর পর তোমার আকাশ দেখছি, তোমার চাঁদ দেখছি, তোমার সূর্য দেখছি, তোমার মেঘ, তারা দেখছি, আল্লাহ তোমার মাটি দেখছি, আমার মাটির উপরে দাঁড়িয়ে আছি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এই কথাগুলো বলতে বলতে আমার হঠাৎ করে মাথার চক্কর দিয়ে আসলো, মানে আবেগ, উত্তেজনা সবকিছু মিলিয়ে মাথা ঘোরাচ্ছে, মানে পড়ে যাবো। তো আমি বললাম যে, খুব খারাপ বোধ করছি, আবার একটু বসি। তো হ্যাঁ বসেন। আবার বসলাম কিছুক্ষণ, 1-2 মিনিট। তো বললাম, হ্যাঁ ঠিক আছে, যেতে পারবো। আমি আসার সময় ওখান থেকে একটা রিকোয়েস্ট করে একটা ব্যাগের মধ্যে আমার যে ওখানে কোরআন শরীফটা বের করেছে, একদম শতচ্ছিন্ন কোরআন শরীফ, আমি ছবি পাঠাবো আপনাকে দেখেন, শতচ্ছিন্ন কোরআন শরীফ। আর কিছু ছোট ছোট চিপি কাগজের মধ্যে আমি কয়েকদিন পর পরই
আরবি তারিখ, বাংলা তারিখ, ইংরেজি তারিখ, কত ঘন্টা, কত মাস, কত সময়, কত সপ্তাহ, এগুলো সব লিখে রাখতাম আমি। অনেকে বলে আমি হিসাব রাখা লাগবে না, আমি 2-3 দিন পর পরই এগুলো লিখে রাখতাম এগুলো। তো ওগুলো নিয়ে এসছি। একটা তাইমুর মাঠে ছিল, আমি চিন্তা করেছি যে আম, যদি আমাকে ক্রস ফায়ার দেয়, মৃত্যুর আগে যদি সময় পর্যন্ত তাইমুর মধ্যে হাতটা বুলিয়ে কোনো রকমের 2 টাকা একটা শেষ দাও যদি দিতে পারি, এই জন্য নিয়ে আসলাম। একটা গামছা নেই, যেটা এত নাটক আর কি। গামছাটা কিন্তু অনেক দিকে ছিঁড়া আছে, এটা দিয়ে আমি গোসলও করতাম না, মুখ হাত ধুতাম না, গরমের সময় কাঁধে দিয়ে নামাজ পড়তাম আর চোখের পানি মুছতাম এই। এবং মাসে একবার, 1.5 মাসে একবার আমি নিজে হাতে ওটা ধুয়ে রাখতাম। ওই গামছাটা তাইমুর মাটি, কোরআন শরীফ, কোরআন শরীফ ভিতরে ছিল ছোট ছোট কাগজগুলো, এখনো আছে আমার কাছে ওগুলো। আর তখন আমার খুব পায়ে খুব ইয়ে হয়েছিল, আপনার ওই দানাগুলো যেগুলো আপনার মশার কামড়ের দাগগুলো, ওগুলি আস্তে আস্তে স্প্রেড হয়ে ছোট ছোট কালো কালো ছোপ ছোপ হয়ে গেছিলো। আমার স্কিনের একটা ওষুধ ছিল, ওটা যে আমার ইমিডিয়েট এই ওষুধটা লাগতে পারে, এটা এই জিনিসগুলো আমি নিয়ে একটা ছোট ব্যাগের মতো কাপড়ের ব্যাগ, ওটা আমার হাতে। তো নামালো, তারপর যখন দ্বিতীয়বার নামলাম আবার আমি, তখন আমার বাম দিকে যে বসা ছিল সে আমার হাতে দিকে বলে এটা নেন। দেখি আমি তাকিয়ে দেখলাম চাঁদের আলো হালকা দেখা যাচ্ছে, তো বুঝলাম টাকা। ও আমি জিজ্ঞাসা করলাম আপনার, আমি তো বাসের নামা, আপনার বাস স্ট্যান্ড নামাকে বলছিলাম টাকা কোনো একটা বাস স্ট্যান্ডের সামনে আমি নামিয়ে দিব। বাস স্ট্যান্ড আমার কাছে টাকা নাই, তাহলে আমি টাকা দিয়ে দিব। তো আমি দেখলাম যে এটা কী বলে টাকা, তো দেখলাম অনেকগুলো নোট। এটা কত টাকা? 5,000 টাকা। 5,000 টাকার মানে আপনি গুনে দেখেন। তো আমি বললাম যে আমি আপনাদের টাকার মুখোমুখি নই। আমার যখন অপহরণ করে যেত আমার পকেটে 800-900 টাকা মতো ছিল। বললাম আমার টাকাগুলো আমাকে দেন। বললো ওগুলো কোথায় আছে জানি না আমরা। তো আমি বললাম বাস ভাড়া যতটুকু হয় ওই টাকা আমাকে দেন, আমি আর বেশি টাকা দেন, আমি আপনাদের টাকার মুখোমুখি না। বলে না, আমাদেরকে হুকুম করা হয়েছে আপনাকে টাকা দিতে হবে, আপনি আপনি যা ইচ্ছা করেন। তো আমি বাস ভাড়া বাদে বাকি টাকা তো ধরি না, বাস ভাড়াও ভরে আমি ওই 5,000 টাকায় পরে পরে গুনে দেখেছি আর কি, 5,000 টাকা ছিল। আমি বাস ভাড়া দেওয়ার পরে বাকি টাকা যা ছিল ওই টাকা বাস ভাড়া সহ ভরে আমি 5,000 টাকা দান করে দিয়েছি, আমি তাদের 1 পয়সা ধরে নিয়ে। তো ওখানে আমাকে ছেড়ে দেওয়ার পরে বলে ওই বাস স্ট্যান্ডে বাস আসবে এদিক থেকে, পিছন থেকে, আপনার বাস নিয়ে ঢাকা চলে যেতে পারবেন। আমি নেমে গেলাম, তারা গাড়ি টেনে বেরিয়ে চলে গেল। আমি হাঁটতে পারছি না তখন, উত্তেজনা, আবেগ, আনন্দ, মাটি এবড়ো থেবড়ো, মানে এক একটা কদম মনে পা খুব ভারী এরকম করে যাচ্ছি, হাতে ব্যাগ, ওইটাও মনে হচ্ছে বোঝা একটা। এর মধ্যে হঠাৎ করে দেখলাম একটা বাস এসে ওখানে দাঁড়ালো। মানে আমি কিভাবে যে ওই 100 গজের মতো রাস্তা ক্রস করতে আমি জানি না, আমার মনে উড়ে চলে গেছে। এটা না পেলে আবার কয় ঘন্টার মধ্যে বাস আসবে আমি জানি না, ওই বাস ধরতেই হবে আর কি। মানে আমার মনে হচ্ছে আমি আমার জীবন নিয়ে দৌড়াচ্ছি আর কি। দৌড়ে গিয়ে হাঁপাতে হাঁপাতে কন্ডাক্টর জিজ্ঞেস করলাম ঢাকা যাবে? বলে আপনি কোথায় যাবেন? আমি ঢাকা যাবো। বলে ঢাকায় যাবেন, আমরা চট্টগ্রাম যাবো। কোন দিক দিয়ে যাবেন? আমরা টেকনিক্যাল মোড় হয়ে যাবো। আপনি টেকনিক্যাল মোড়ে নামাই দিলে চলবে? হ্যাঁ চলবে। ওই বাসে উঠলাম, আমার বড় চুল, মানে একদম মানে বিভ্রান্ত চেহারা, হাতে একটা ব্যাগ, রাত্রে 12, তখন হয়তো 12:15 মতো বাজে হয়তো। সব প্যাসেঞ্জাররা দেখতেছে আমার দিকে তাকাচ্ছে, এটা কি একটা উদ্ভ্রান্ত টাইপের লোক। দেখ আমি পিছনে গিয়ে বসলাম, ওখানে হেল্পার বসা ছিল। তো আমি তারপর বাস স্টার্ট করবো, তাকে বললাম ভাই আমি একটু বিপদে পড়েছি, আমি কি আপনার ফোনটা, আমি টাকা দিয়ে অফার করলাম যে আমি টাকা দিই, আমি জাস্ট আমার বাসায় ফোন করে বলবো একটা কল ব্যাক করবে। তো সে বললো টাকা লাগবে না, নাম্বার বলেন। ও প্রথম বললো যে আপনি কে, আপনার পরিচয় কি, আপনি এত রাত এখানে কোত্থেকে আসলেন? ভাই আমি মহা বিপদে পড়েছি ভাই, আমি আমার কথা বলার মতো শক্তি নাই, আপনি শুধু আমাকে বাসায় কথা বলার সুযোগ দেন। আমার এখন মাঝে মাঝে মনে হয় যে সে পরে যখন আমার ছবি টবি দেখেছে, সে নিশ্চয়ই আমার ছবি টবি মিডিয়াতে অনেক দেখেছে, মানে সে মনে মনে বলে আরে এই লোক ছিল সেই লোক, এরকম নিশ্চয়ই সে এখন মনে মনে বলে আর কি। যাই হোক, সে আমার বাসায়, আমার প্রথম আমার ওয়াইফকে ফোন করলাম। আপনার নাম্বার মনে ছিল? হ্যাঁ, আমার ওয়াইফের নাম্বার, আমার চাচাতো ভাইয়ের নাম্বার, আমার শাশুড়ির নাম্বার, আমার মার নাম্বার মনে ছিল। তো মা যদি বেঁচে থাকে, মা আমার তখন মনের মধ্যে একটা, যখন বাসে উঠলাম আমি মোটামুটি নিশ্চিত যে হ্যাঁ ঠিক আছে, আমি আঘাত থেকে দাদি মুক্ত, কিন্তু মা বেঁচে আছে না নাই তখন আমি জানি না আমার। তো তারপরে আমি মার ফোনের ফোন করলাম, মা যদি ঘুমিয়ে থাকে তাহলে তো মার ঘুম নষ্ট করার দরকার নেই। আমি ফোন করলাম, সে ধরলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? সে আননোন নাম্বারতে নর্মালি ধরে না, সে ওটা 5 তারিখের পর থেকে তারও তো একটা
6 তারিখ সারাদিন সকালে 6 তারিখ আরমানকে ছেড়েছে, মাইকেল চাকমাকে ছেড়েছে এবং প্রচার হয়ে গেছে যে আমি মুক্তি পেয়েছি। যে আমরা গণমাধ্যমে ওইরকমই শুনেছিলাম জি। যে ব্যারিস্টার এখনো আরমান অনেক- এবং আপনাকে। অনেকে এখনো 6 তারিখে মুক্তির কথা বলে। জি, যে 7 তারিখ রাত 11:50 আমাকে ছেড়েছে এলেঙ্গা বাস স্ট্যান্ডের কাছে তো আমি বললাম কেমন আছো, আমি আমান। সে বিশ্বাস করতে পারে না। আবার জিজ্ঞাসা করতে আমি আবার বললাম, দেন সে কান্না শুরু করলো, কেমন আছো, বাচ্চারা কেমন আছে, আম্মা কেমন আছে যখন বললাম তখন বললো যে বাসায় আসো তারপর শুনো। তখন আমি বুঝলাম সারা রাস্তা তো অনেক কান্না হলো। বাট আমার এখন মনে হয় আল্লাহ ওই 5 বছর আগে আম্মা নিতে গেলে 1 মাস পরে আমাকে স্বপ্ন দেখেছেন, এটা জুলাই 2019। এই 5 বছর আল্লাহ আমাকে তো মেন্টাল প্রিপারেশনের সময় দিয়েছেন একটা। এর আগ পর্যন্ত দোয়া করতাম, আল্লাহ তুমি আম্মাকে এটা দীর্ঘজীবী করো, সুস্থ করো, ভালো রাখো, মানুষ শক্তি দাও। তো এরপর থেকে আমি 2 সেট দোয়া করতাম, আল্লাহ যদি বেঁচে থাকে তাহলে এগুলি, আর যদি দুনিয়া থেকে নিয়ে গিয়ে থাকে। এই 5 বছরে এই দোয়া করতে করতে মানসিক কিছুটা প্রস্তুতি হয়েছিল। আর সেনাবাহিনীর চাকরিতে নিজের সৈনিকের ডেড বডি ডিল করেছি, ইউএন মিশনে আমার কলিগ, আমরা একসাথে লাঞ্চ করে আমি একদিকে পেট্রোলে গেলাম টহলে, সে আরেকদিকে গেল, মাইন এক্সপ্লোশনে মারা গেল, মুখ এবড়ো হয়ে গেল, পা নাই হয়ে গেল, লাশ আমি ধুয়েছি। এরকম করতে করতে মানসিকভাবে এই কষ্ট সহ্য করার একটা শক্তি আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। ওখানে 8 বছরের কিছু শক্তি হয়েছে। বুক ফেটে যাচ্ছে যে আমার নাই মনে হয়, তাহলে তো বলতো আমাকে। তো আমার ওয়াইফের সাথে ফোন করলাম, আমার চাচাতো ভাই পাশে বাসায় থাকে, ওকে ফোন করলাম। তো এর মধ্যে তো ওই বারবার কাছে ফোন আসতেছে, ওই নাম্বারতে আমার ওয়াইফের কাছে ফোন করেছে, আমার চাচাতো ভাইয়ের কাছে ফোন গেছে। তো তারা ফোন করছে, তারা আবার আত্মীয় স্বজনকে বলছে, তারাও আবার অনেকে ফোন করছে আমাকে। একসময় আপনি কি বলেন তো, এত মানুষ আপনার কারা ফোন করে আপনাকে? আমার কারা ফোন করে আমি তো জানি না, আমি যাকে যা বলার আমি তো বলে দিয়েছি। আমি বলে দিলাম যে আমি এই এলেঙ্গা থেকে রওনা হয়েছি, আমি টেকনিক্যাল মোড়ে বাসে নামবো, ওখানে আসো, এতটুকু বলেছি আমি। তো তারপরে তারা আবার অনেক আত্মীয় স্বজনকে খবর দিয়েছে, আমার কলিগ সিনিয়র জন্য কয়েকজন খবর দিয়েছে। তো টেকনিক্যাল মোড়ের আগেই একটা পেট্রোল পাম্প আছে যেখানে তারা রিফিলিং করছে। তো টেকনিক্যাল দেরি হচ্ছে দেখে আমার এক কলিগ, জুনিয়র কলিগ, সে আবার বাস নিয়ে ফোন করেছে। আমার ওয়াইফে তাকে নাম্বারটা দিয়েছিল, ভাই দেখেন তো উনি কি আসলে উনি মুক্ত কিনা একটু কনফার্ম করেন। তো সে কয়েকবারই কথা বলেছে তার সাথে। তো একটু দেরি হচ্ছে, সে আবার ফোন করেছে, আপনারা কোথায়? বলে আমরা টেকনিক্যাল মোড়ের আগে ইয়েতে আছি, একটা পেট্রোল পাম্পে আমরা পেট্রোল নিচ্ছি। তো তারা টেকনিক্যাল মোড়ে, আমার আত্মীয় স্বজন সব টেকনিক্যাল মোড়ে গেছে, আমার ওয়াইফ সবাই টেকনিক্যাল মোড়ে ওয়েট করছে। আর তারা কয়েক গাড়ি নিয়ে এখানে চলে আসছে। এবং এখানে যখন তারা বাস থামিয়েছে, আপনার গ্যাস পেট্রোল, আমি টয়লেটে গেলাম, এবার তারা হাজির। তখন বলে যে এসে দেখে উনি কোথায়, উনি বাস নাম্বারটা আমার মিলতেছে, উনি কোথায়? উনি টয়লেটে গেছে। তারপর আসছি, পরে তারা সব আমাকে ঘিরে ধরেছে। একটা ছবি দেখা যায়, একজন আমাকে এভাবে মুখে হাত ধরে আছে, আমার ফার্স্ট মুক্ত জীবনের প্রথম ছবি। তো তারপরে ওখান থেকে তারা আমাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে গেল, প্রথমে ইমার্জেন্সি, তারপরে একটা কেবিনে নিল, পুরো চেক আপ করলো। আমার আত্মীয় স্বজন দিকে পেরেশান হয়ে গেল কোথায়। তারপরে ফোনে তাদের যোগাযোগ হয়েছে, তখন সবাই হাসপাতালে গেছে। সারা রাত আমার ইনভেস্টিগেশন হলো, তাদের সাথে কথাবার্তা বলো, ওইখানে ওই যে আমি কান্নার ছবি, আমার গামছার ছবি, ওই হাসপাতালেই। তারপরে সারা রাত ওখানে ইনভেস্টিগেশন করলো, করে আমাকে ভোরের দিকে বললো যে ঠিক আছে নিয়ে যান, কোনো বড় সমস্যা নেই। তো ওখানে ফজর নামাজ পড়ে আমরা বাসায় গেলাম। তো জনাব আজমি, আমরা আসলে এত দিনের অভিজ্ঞতা আপনার, মানে আসলে আমাদের এই পর্বটা অনেক বড় হয়ে গেছে, তারপরও এতগুলো ঘটনা দর্শককে আমরা জানাতে পারছি এবং আমরা আশা করব যে ভবিষ্যতে আরও অনেক বিষয় নিয়ে আপনার সাথে কথা হবে। আমরা সেই আশাই করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে, এই মুক্ত জীবনে আপনাকে আবারও অভিনন্দন। এবং আপনার ধন্যবাদ। উপর আমি মাঝে মাঝে হয়তো একটু প্রয়োজনের তুলনায় বেশি বলে ফেলি, কারণ 8 বছরের কাজ কথা বলিনি, ওগুলো আদায় করতে হচ্ছে আমাকে। তবে আপনার এই অভিজ্ঞতা, এই কষ্ট আসলে কোনো কিছু দিয়েই বোঝানো সম্ভব নয়, যে অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনি গেছেন। তবে আমরাও শুধু এতটুকুই খুশি যে আপনি ফিরে এসেছেন এবং 16 বছরের একটা জগদ্দল অন্ধকার পাথর আমাদের বুকের উপর থেকে সরে গিয়েছে। বাংলাদেশ একটা মুক্ত দেশে পরিণত হয়েছে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে মূল্যবান সময় দেওয়ার জন্য। আমি আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি সবসময় যেটা বলি সেটা হলো যে
এই জুলাই বিপ্লবে বাংলাদেশে পুনর্জন্ম হয়েছে, জুলাই বিপ্লবে আমারও পুনর্জন্ম হয়েছে। আমি যেন আমার এই পুনর্জন্মে যতদিন বেঁচে থাকে এই নতুন বাংলাদেশের জন্য কাজ করতে পারি, আমি সবার কাছে দোয়া চাই। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম। যদি বলি যে বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত মানুষদের একজন, তাহলেও বুঝি বলাটা কম হয়ে যাবে। আশা করছি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, অনেক অন্ধকার, অনেক নির্যাতনের তথ্য জানছেন। আমরা চাই বাংলাদেশে এরকম দিন আর কারো না আসুক। একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন যে আমরা দেখে আসছিলাম, সেটাই যেন বাস্তবায়িত হয়, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।